নমস্কার বন্ধুরা, রসবাসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। এটা দেখতে পাচ্ছ কর্ন চাট, স্মাইলি ফেসের যে পটেটো বা ওই আলু ভাজা আর কিছুটা রয়েছে গার্লিক আলু ভাজা বা আর ফ্রেঞ্চ ফ্রাই। এটা হায়দ্রাবাদেই বানিয়েছিলাম। ছেলে ওই দিনকে রাজাকে নিয়ে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিল। তো রাজা হলো ভেজ খায়, সেই জন্য স্টার্টারে দিয়ে দিলাম এই কর্নটাকে একটু গার্লিক বাটার দিয়ে আর একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি সতে মতন করেছিলাম, আলুগুলো ভাজা করেছিলাম, সস দিয়ে ওদেরকে দিলাম। गुड इवनिंग राजा। राज आज भी फिर आया अंकल आंटी को भेंट करने। এই যে রাজা ছেলেটি, এর সঙ্গেই ভুবনেশ্বরে কিন্তু 1 বছর আমার ছেলে ছিল। তো আমরা যেহেতু হায়দ্রাবাদে এসেছি, ও কিন্তু 2-3 দিন আমাদের সঙ্গে দেখা করতে এসেছে অফিসের পরে। তো ওদেরকে ডিনার দিয়ে দিয়েছি, এবার ওরা ডিনার করছে। রাজা कैसे लग रहा है? आंटी आंटी जैसा लग रहा है वो भुवनेश्वर वाला आंटी। ओके। রাজা যেহেতু এখন ভেজ খাচ্ছে, তো ভেজ পোলাও, পনির আর জোয়ানপুরি এইসবই বানিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ওর আঙ্কেলের সঙ্গে বসে গেল চেস খেলতে। আঙ্কেল তো চেস খেলার জেনিয়াস। তো যাই হোক, 2-3 দিন খেলেছে, একদিন না 2 দিন হেরেওছে, তো আবারও বলছে না আমি খেলবো। তো এইসব খেলে গল্প টল্প করে বেশ ছিল। আর এই যে ইনি হলেন বস, ইনি আসার আগের দিন দেখা করতে এসছে। আমরা চলে যাবো কালকে, তাই জন্য এসেছিস, তাই তো? আন্টির ভয় বল, ওরাও শিকার যা। প্রমিত ও কিন্তু আসার আগের দিন দেখা করে গেল। তারপরে কিন্তু আমাদের সেই দিনটি এসেই গেল 18 মার্চ। তো সকালবেলা আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আমিও একটু লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম, শুধু চিকেন স্টু আর ভাত। এদিকে ছেলে বাবা সমস্ত কিছু কাগজপত্র ব্যাংকের, সেগুলো ফর্মালিটিস ফুলফিল করছিল। একটু ব্রেকফাস্টও বানিয়েছিলাম, পরোটা আর আলুর তরকারি। তো কিন্তু কিছুই আমি ভিডিও করিনি, মনটা ভালো তো লাগছিল না, বুঝতেই পারছেন। স্টু আর ভাত বানিয়ে নিয়েছি। এদিকে ছেলে দেখুন, ওদের যেহেতু ওয়েট মেশিন রয়েছে, তো ওয়েট করে দিচ্ছে। কেন যেদিনকে আমি কলকাতা থেকে হায়দ্রাবাদ গেছিলাম, সেদিন এক্সেস ব্যাগেজের জন্য 2500 টাকা মতন আমাদের এক্সট্রা দিতে হয়েছিল, সেই জন্য সে ওয়েট করেই পাঠালো। দুজনার 15-30 কেজি। এইটা হলো ছেলের ব্যালকনি। এর আগেও দেখিয়েছি আমি যে ছেলের ফ্ল্যাট বা ছেলের ব্যালকনি বলি, অ্যাকচুয়ালি ছেলের তো ফ্ল্যাট নয়। যেই ফ্ল্যাটের রেন্টই হলো 60,000, তো সেই ফ্ল্যাট, গোটা ফ্ল্যাটটা কেনার মতন ক্যাপাসিটির মতন চাকরি আপাতত আমার ছেলে করে না। যাই হোক, এটা ওরা ভাড়া থাকে, 3 জন মিলে শেয়ার করে। এটা হলো কিচেন, আর এটা খুবই একদম মেন রাস্তার ওপরে, অফিস থেকে খুব কাছে, এমনি টিপটপই আছে, সমস্ত জিনিস রয়েছে। তো সেই জন্যই এই ফ্ল্যাটটা পছন্দ করা। তো এখানে ওরা 3 জন থাকে, একজন হলো লয়ার, একজন হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে জব করে, আর আমার ছেলে তো চাকরি করছে। এই ওদের ওয়াশিং মেশিনের জায়গা। আসার আগে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছি, লাঞ্চ টাঞ্চ করে আসার আগে ছেলের সঙ্গে একটা ছবি তুললাম। আর এই যে সমস্ত ফ্ল্যাটটা না সিসিটিভির আন্ডারে, তাছাড়া পাওয়ার ব্যাকআপ আছে, তাছাড়া সিকিউরিটি, আর কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখুন আমার ছেলে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। ওর বাবা জুতো পরছে, আর খুব টিপটপ নিট অ্যান্ড ক্লিন। এরিয়াটাও খুব ভালো, সামনেই একদম ওয়াকিং ডিস্টেন্সে সমস্ত মার্কেট রয়েছে। তাছাড়া সে তো এখন স্কুটি কিনেই নিয়েছে, অসুবিধা হয় না। আর এইখানটা না আমি মাঝে মাঝেই চলে আসতাম, এখানটা দাঁড়িয়ে এই যে নিচে যে লনটা, এইটা আমার দারুণ লাগতো, এটাও মিস করি। আর এই যে আমার ছেলে যেহেতু একদম টপ ফ্লোরে থাকে, সেটাও দেখিয়ে দিলাম। এরপরে দেখুন আমাদের লিফট এসে গেছে। যেতে তো মন চায় না, কিন্তু কি আর করা যাবে, এদিকে কলকাতাতেও অনেক কাজ রয়েছে। তো এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু রওনা দিলাম। এক একটা ফ্লোরে 6টা করে কিন্তু ফ্ল্যাট আছে। তো যথারীতি আমাদের লিফট এসে গেল। আর ছেলে তো অলরেডি যেহেতু ক্যাব বুক করে দিয়েছিল এয়ারপোর্টের জন্য, ছেলে তো বড় লাগেজ দুটো নিয়ে আগে নিচে নেমেই গেছে। এরপরে তিনি উঠলেন, আমিও উঠে গেলাম। আর ফ্ল্যাটটা ওপরে রুম আগেও যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবার নিচে এসে দেখাচ্ছি। এই যে এটা হলো গ্যারেজ পোর্শন, বা ডান দিকে রয়েছে লন, আর বাঁ দিক দিয়ে বেরোবার রাস্তা। তো আমি এখান থেকে এবার আস্তে আস্তে করে বেরোচ্ছি। আর ওর বাবা বললো তোমাকে লাগেজ নিতে হবে না, তুমি আস্তে আস্তে হাঁটো, কেন কি পায়ের এই অবস্থা। তাছাড়া অলরেডি ক্যাব এসে গেছে। এই দেখুন, সে তো জোর পায়ে লাগেজ নিয়ে হাঁটা লাগিয়েছে। তো এই জায়গাটা ভীষণভাবেই মিস করছি।
গুছিয়ে ছেলেকে রেখে যাচ্ছি, যে যাইনি তখন একরকম, এবার গিয়ে এতদিন থেকেছি 39 ডেজ পর্যন্ত। এই যে দেখুন, আসার আগে ছেলে আবার ছবি তুলতে বলল, কিন্তু আমি বলি কিন্তু আর ভাল লাগছিল না। তারপরে আর কি করব, ছেলেকে বাই করে ছেলের বাড়ির সামনে দিয়ে আস্তে আস্তে আমাদের ক্যাব এগিয়ে যাচ্ছে। আর আপনাদের যে অনেকে জিজ্ঞেস করে কোথায় ছেলে থাকে, হলো জুবলি গার্ডেনে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে এত মানে কান্না পাচ্ছিল, তো ওই ড্রাইভার দাদাও কি ভাববে হায়দ্রাবাদে, সেই জন্য আমি কি করলাম, ভোলার জন্য একটু মোবাইলটাই অন করে হায়দ্রাবাদের সিটিটা দেখতে দেখতেই আমি আসছি। তো আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিলাম। আর কি করব, বা বড় বড় বিল্ডিং আর কিছু পাহাড় রাস্তা তৈরি হচ্ছে, পাহাড় কেটে কেটে, সেগুলোই আস্তে আস্তে দেখতে দেখতে মাইন্ডটাকে একটুখানি অন্যরকম করছি। কিন্তু তার মাঝখানেও ছেলে আর একবার ফোন করছে যে কতক্ষণে তোমরা কত দূর পৌঁছেছো, কেন কি একদম নেক টু নেক টাইম হয়ে যাচ্ছিল। কিন্তু ড্রাইভারটা খুব ভালো ছিল, আমাদের খুব জলদি জলদি পৌঁছে দিয়েছিল এয়ারপোর্টে। যাই হোক, আমরা অলরেডি দেখুন কথা বলতে বলতে এয়ারপোর্টের ভেতরে ঢুকেই গেছি। এরপরে আমরা এয়ারপোর্টে নেমে, আমাদের হাতে টাইম যথেষ্ট ছিল, ঘন্টা দেড়েক মতন হাতে টাইম ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই ড্রাইভার দাদা পৌঁছে দিল। তারপরে আমরা এবার এক এক করে লাগেজ নামিয়ে সিকিউরিটি করবো। আর এদের এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এরপর যথারীতি RGI মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হায়দ্রাবাদ এয়ারপোর্টে কিন্তু আমাদের গাড়ি এন্ট্রি হয়েই গেল। এরপরে আমরা নেমে আস্তে আস্তে ব্যাগেজ, আমার কর্তামশাই বললো যে না, আমি ট্রলি নিয়ে নিয়েছি, ব্যাগেজ নিতে হবে না। কেন কি আমি জানে যে ভিডিও করছি। তো দেখুন, এই যে সে একটা ট্রলি নিয়ে সমস্ত ব্যাগেজগুলোকে তুলে নিল। যদিও না নিলেও চলতো, কিন্তু সে যখন বলল ঠিক আছে, সে 3টে নিয়ে নিয়েছে, আর একটা ব্যাগেজ আমার পিঠে ছিল, ওটা অসুবিধা হয়নি। এরপর আস্তে আস্তে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নেব। দেখুন, কর্তামশাই আগে আগে যাচ্ছে আর আমিও এর পেছন পেছনেই চলছি। আর আমাদের এবার ডিজি যাত্রা বলে যে অ্যাপটা আছে, তার মাধ্যমে টিকিট বুকিং করা হয়েছিল বলে আমাদের সিকিউরিটি চেকিং করতে একদম দেরি হয়নি। এরপরে দেখুন, আমাদের ওয়েটটা করছে বড় লাগেজ দুটো ওয়েট একদম, ওই যেহেতু আমরা করেই নিয়েছিলাম, বেশিক্ষণ এখানেও সময় লাগেনি। তারপরে আমরা ট্যাগ লাগিয়ে নিয়ে এবার এই হ্যান্ড ব্যাগেজ নিয়ে এটাও সিকিউরিটি করতে দিয়ে দিলাম। আর আমার যেহেতু ওই ট্রাইপডটা ছিল আর সেলফি তোলার একটা রিমোট বাটন ছিল, সেই জন্য আমাকে একটুখানি চেকিংয়ে আবার একটু ওয়েট করতে হলো। তা সেটা জাস্ট ওটা দেখেই কিন্তু আবার ছেড়ে দিল। তারপরে আমরা ভেতরে এসে, মনটা খারাপ দেখে কর্তামশাই আমাকে দেখাচ্ছে এই সমস্ত সবগুলো এখানে আছে, হেন তেন এইসব বলছে, কিন্তু আমার মনটা তো সব পড়েই রয়েছে। কি আর করব, বললাম ছেলেকে ফোন করো, বলে দাঁড়াও লাগেজ নেব, সিকিউরিটি করব, তারপরে ছেলেকে ফোন করব। চলো বাই বাই হায়দ্রাবাদ। আস্তে আস্তে আমি ছেলের কাছে 1 মাসের ওপরে থেকে গেলাম, এবার যাই নিজের সংসারে ফিরেছি। যখন এসছিলে তখন তো হাসছিলে, এবার বলো কেমন লাগলো, বলো হায়দ্রাবাদ ছেলের সঙ্গে কাটালে। পাচ্ছি তারও মনটা খারাপ। এরপরে ওয়াকারের ওপরে সেও আমাকে বলছে এটাকে কি বলে, মানে জাস্ট মাইন্ডটাকে ইয়ে করছে। তারপরে আবার আমরা এসকালেটরে করে এবার নিচে নেমে যাচ্ছি আমাদের ফ্লাইট ধরবার জন্য। যথারীতি আমরা কিন্তু এসেই গেলাম। এখানে আমাদের যে এরো ব্রিজটা দেবে সেটা ছিল 5 নম্বরে। তো আস্তে আস্তে আমরা 5 নম্বরে গিয়ে, তখন আমাদের হাতে আরও হাফ এন আওয়ার মতন টাইম ছিল। তো আমরা একটু বসলাম, বসে তারপরে সবাই দেখলাম লাইনে দাঁড়িয়ে গেছে। এবার আমরাও উঠে লাইনে দাঁড়িয়ে গেলাম। কর্তামশাই সমস্ত দেখিয়ে দিল, আর আমাদের না জাস্ট ফেসটাকে একটুখানি দেখালেই কিন্তু আমাদের সমস্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আর কাগজপত্র এক্সট্রা কিচ্ছু দেখাতে হয়নি। তো এই যে এরপরে আমরা ভেতরে এন্ট্রি নেব, কর্তামশাই টিকিটটা দেখিয়ে দিল। তারপরে এবার সে আগে আগে এন্ট্রি নিচ্ছে আর আমিও যাচ্ছি। আমাদের সিটটা না একদম পেছনে ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। তো আস্তে আস্তে সে ঢুকে গেল। তো তার হাতেই দুটো ছোটো ওই হ্যান্ড ব্যাগেজ দুটো তার কাছেই ছিল, কিন্তু এত ভিড় দেখে সে হাতে তুলে ঠিক ব্যবস্থা করে আগে আগে এগিয়ে গেল। তো আমি একটু পরেই যাচ্ছি, কেন কি আমি এত ভিড় ঠেলে যেতে পারছিলাম না। সে কিন্তু পটপট করে এগিয়ে গিয়ে আস্তে আস্তে কায়দা করে সে জায়গা কিন্তু বার করে নিল, কেন কি সমস্ত তখন অলরেডি ফুল হয়ে গেছে। যদিও আমরা জায়গায় আমাদের সিটের ওপরেই পেয়ে গেছিলাম। তো দুটো হ্যান্ড ব্যাগেজ দুটো দিকে রেখে তারপরে আমরা বসে গেলাম। আমার তো মন একদমই ভালো লাগছিল না, কি আর করব। যাই হোক, একজন সহৃদয় ব্যক্তি, সে আবার আমার যেহেতু মিডলের সিটটা ছিল, তো সে বলল যে উইন্ডো সিটটা নিতে পারেন। তো আমি আর উইন্ডো সিট নিয়েই বা কী করব, মন খারাপ, আর তাছাড়া একটু পরে অন্ধকার নেমে আসবে। তো তারপরে দিল যখন, যাই হোক তাকে একটা ধন্যবাদ জানিয়ে আমি উইন্ডো সিটে
বসে গেলাম। বসে গিয়ে এবার ওই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যে সমস্ত ফর্মালিটিস সেই সমস্ত করছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে দেখুন এয়ারক্রাফটটা কিন্তু পুশ ব্যাক করে এবার একটু থেমে যাবে, তারপরে কিন্তু এবার ছুটবে সে কলকাতার উদ্দেশ্যে। তো সেটাও আস্তে আস্তে একটুখানি দেখছি। এগুলো যদিও যখন প্রথম আমি উঠেছিলাম ফ্লাইটে তখন কর্তামশাই বোঝাতো, কিন্তু এগুলো এখন মানে আর দরকার হয় না, তবু দেখতে হয় যেহেতু উইন্ডো সিটে বসেছি, তাই আস্তে আস্তে দেখছি, মনটাকেও একটু করছি। এদিকে ছেলের সাথে আর কন্ট্যাক্ট করতে পারবো না, বাই করে নিয়ে নিয়েছি। দেখুন সে আবার কথা বলে বাই বাই বাবাই বলছে, জানে যে যদিও সেই মুহূর্তে দেখতে পারবে না, হোয়াটসঅ্যাপে পাঠালেও। তো আস্তে আস্তে দেখুন আমাদের কিন্তু রানওয়ে ছেড়ে এবার আস্তে আস্তে কিন্তু ফ্লাইটটা দৌড় লাগাচ্ছে। একটু পরেই কিন্তু সে আকাশে উঠে যাবে, আর আমরাও আস্তে আস্তে ঘন্টা দেড় দুয়েকের মধ্যে কলকাতায় ল্যান্ড করে যাব। আর কি করা যাবে, আবার ছেলে যতদিন আসবে কলকাতায় সেই অপেক্ষায় থাকবো। আর আপনাদের যাওয়ার সময়ও কি আসার সময়ও কি একটা কথা আমার বলা হয়নি, দীর্ঘ 27 বছর পরে এই আমি ফার্স্ট এই ইন্ডিগো ফ্লাইটে উঠলাম। এতদিন কিন্তু আমি এয়ার ইন্ডিয়াতেই সবসময় যাতায়াত করতাম, যখনই আমি ফ্লাইটে গেছি। তো এটাও একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো। তো আস্তে আস্তে ফ্লাইটটা যাচ্ছে, আর তখনও দিনের আলো ছিল বলে আমি একটু তাকিয়েছিলাম কিছুক্ষণ, মনটা খারাপ লাগছিল, কি করেছি ছেলের সঙ্গে। হায়দ্রাবাদে কোথায় কোথায় ঘুরলাম, যদিও ছেলে খুব একটা টাইম দেয়নি, কিন্তু রাতটুকুই, সে সকালবেলা 9:30-র মধ্যে বেরিয়ে যেত অফিস, আর রাত্রে ঢুকতে 8:30, 9টা, কোনোদিনও 10:30, 11টা। তারপরে তার টিম আউটিং ছিল। এইসব করে যেটুকু সময় পেয়েছি তাও দেখতে দেখতে 39 ডেজ কিন্তু কোথার থেকে চলে গেল। আর আমরা তো দুজনে কর্তাগিন্নি ঘুরেছি, সেই ভিডিও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করেছি, আর কিছু তো আরও আসবে। ছেলে খুবই কম স্যাটারডে সানডে আমাদের সঙ্গে টাইম দিতে পেরেছে, তাও একটা দুটো স্যাটারডে সানডে টাইম দিতে পারেনি। এই সব নিয়েই কিন্তু বেশ কাটছিল সেটাই। ফ্লাইটটা যত ওপরে উঠছে আর সেগুলোও দেখছি, এই করতে করতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে অন্ধকার নেমে আসলো। এরপর কর্তামশাই বলল যে এই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু কলকাতা ল্যান্ড করে যাবে। তো রাতের একটুখানি কলকাতা দেখতে দেখতে আমরা কিন্তু যথারীতি ল্যান্ড করে যাব কলকাতায়। এই যে দেখুন কলকাতায় অলরেডি ল্যান্ড করছে, অনেকটাই নিচে নেমে এসেছি, আর রাতের কলকাতাটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু এসেই গেলাম নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এবার পুরো রানওয়ে থেকে দৌড়চ্ছে, আর আশেপাশে কিন্তু অনেক আরও জাহাজ রয়েছে, সেগুলোও দেখতে দেখতে আমরা এসেই গেলাম। আর কি করা যাবে, এবার অপেক্ষা শুধু করব ছেলে আবার কবে কলকাতা আসবে। যেহেতু আইপিএল শুরু হয়েছে, ওর একটা চান্স আছে, জানি না ছুটি ম্যানেজ করতে পারলে আসবে। তো এই করেই আমরা কিন্তু আস্তে আস্তে নামবো। এরপরে সামনের দিকে এরোব্রিজ, আর বললাম না ফ্লাইটটা ফুল ছিল, তো পেছনের দিকে দেবে কিনা সিঁড়ি জানি না। এইসব কথা বলতে বলতে কর্তামশাই জিজ্ঞেস করলো, তখন বললো যে বাস আসলে তবেই সিঁড়ি দেওয়া হবে। যথারীতি বাস দিল, আর সিঁড়িও কিন্তু দিল। তারপরে আমরা পেছন থেকে নেমে এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, কর্তামশাই আগেই ব্যাগেজ নিয়ে উঠে গেছে, যে দুটো হ্যান্ড ব্যাগেজ ছিল। তারপরে আমিও উঠলাম, বাসটা ছেড়ে দিয়েছে, তারপরে আমাদেরকে নামিয়ে দিল। এরপরে বড় ব্যাগেজ দুটো কালেক্ট করতে হবে, সেই জন্য এবার বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে এবার সেও আগে আগে এগোচ্ছে, আর কি কলকাতায় এসেই গেলাম। আর কালকে যেহেতু খুবই ক্লান্ত ছিলাম, এসে তো ঘর বাড়ি ধুলোবালি বুঝতেই পারছেন 40 দিন ধরে, আর এসে রাত্রেবেলা জাস্ট নিজেদের বেডরুমটাই ক্লিন করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেই দুনিয়ার কাজ। তো এই যে দেখুন আমাদের ব্যাগেজ নেওয়ার জন্য, কালেক্ট করার জন্য এসেই গেলাম। এরপরে দেখুন কর্তামশাই দেখে নিচ্ছে, আমি বললাম হ্যাঁ এটাই আমাদের একটা স্টলার, আর একটা স্টলার। সে নামালো, দুটো নিয়ে এবার আমি আস্তে আস্তে এগোবো। তো সেই সবসময় ব্যাগেজ তোলে, ব্যাগেজ নামায়, সব কিছু করে বলে, তাই আমি বললাম দাও আমি একটুখানি টেনে নিচ্ছি। তো আমিও বলছে দাঁড়াও তুমি টানছো সেটা একটা ভিডিও করি, এত হাসি পাচ্ছিল। এই যে সেই কিন্তু সব কিছু নেয়, আমি তো একে পায়ের ব্যথা, আর যেহেতু ভিডিও করি আমার পক্ষে এগুলো টানা সম্ভবই হয় না, যদিও স্টলার টানতে পারি সেটা না। কিন্তু এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছি এখান থেকে। এরপরে আমরা চলে যাব সোজা ক্যাব নেওয়ার জন্য। তো কলকাতা এয়ারপোর্টকেও আমি আস্তে আস্তে বাই বাই জানাচ্ছি। আর কি করা যাবে, মন খারাপ নিয়েই কিন্তু এবার বাড়িতে ফিরলাম। আর কি যাই হোক, অনেক ঘুরেছি, অনেক জায়গা গেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু ওই যে ছেলেকে রেখে এসেছি সেই মন খারাপটা তো কারোর সঙ্গে শেয়ার করা যায় না, সেটা একমাত্র এক মাই বোঝে। বাবারও কষ্ট হয়, কিন্তু বাবারা সেটা প্রকাশ করে না। আর এই যে দেখুন আমি যে ব্যাগেজটা মানে ট্রলিগুলো ঠেলছি, সেটা কিন্তু কর্তামশাই ভিডিও করলো, মানে আমিও আপনাদের সঙ্গে শেয়ার
শেয়ার করলাম যে তো সেই কিন্তু একা টানে না, আমিও টানছি। তো যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসে ক্যাব ধরে সোজা চলে আসলাম বাড়িতে এসে সেদিন তো ওই ধুলোবালির মধ্যে আর রান্নাবান্না করার কোনো প্রশ্নই নেই। যাই হোক, রুটি তরকা নিয়ে এসেছিলো, কোনো রকমের স্নান করে ফ্রেশ হয়ে রুটি তরকা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো, কর্তামশাই দেখি বারান্দায় কিছু কাজ করছে। হ্যাঁ, ওয়াশিং মেশিন ঢাকা ছিল, সেটাকে খুলে রেডি করা, সেটাকে ক্লিন করা, বারান্দার সমস্ত দড়িগুলোকে পরিষ্কার করা, জামা কাপড় মেলার ক্লিপগুলোকে ডেটল জলে চোবানো। তারপরে বারান্দায় আগের দিন রাত্রেবেলায় প্রচুর জল দিয়েছিলাম, তারপরে সেগুলো সাবান দিয়ে ধুতে হবে। এই যে দুবার করে ঝাড়ু দেয়, একবার অলরেডি কর্তামশাই ঝাড়ু দিয়েছে। আর কি হয়েছে, আমরা প্রত্যেকবার কোথাও গেলে না একটা ওই ককরোচের একটা দিয়ে যায় কর্তামশাই, তার জন্য ককরোচ হয় না। এবার শুধু হিট স্প্রে করে গেছিলো, কিন্তু সেটা তো থাকে না, প্রচুর ককরোচ হয়েছিল, সেগুলোকে মেরেছি। তারপরে ঝাড়া পোছা করে এই যে দেখুন বারান্দা তো জল অনেক ঢালা হয়েছে, তারপরে সাবান জল দিয়ে ধোয়ানো, ঘর বাড়ির ঝাড়া পোছা এইসব করতে করতে পুরো 12টা বেজে গেছিলো। তারপরে এই সমস্ত ধুয়ে টুয়ে ঘর টর মুছে নিয়ে তারপরে স্নান করে, আর দীর্ঘদিন যেহেতু পুজো পাঠ করিনি, তারপরে যেহেতু গতকাল ছিল পঞ্চম দোল, সেহেতু একটু ফুল মিষ্টিও আনতে বললাম। এদিকে এসির সমস্ত নেটগুলোকে খুলে পরিষ্কার করছে, অলরেডি মেশিন চলছে, আরও প্রচুর জামা কাপড়। এইবার আমি বারান্দা ধুয়ে নিয়ে ঘর মুছে তারপরে সে আবার ফুল মিষ্টি এনে দিল, ফুল মিষ্টি দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আর তখন আর শরীর দিচ্ছিল না। যেহেতু চান করে এসেছিলাম, চোখটা একদম জুড়ে আসছিল, কিন্তু একটু তো ভাত খেতেই হবে, তাই জন্য ভাত। আর কর্তামশাই বাজারও করেছে, সবজি মাছ, যাই হোক পাবদা মাছ নিয়ে এসেছিলো বলে থ্যাঙ্ক গড যে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। আর সে কিন্তু মাছ টাছ ধুয়ে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে আমি পুজো করে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর পেঁপে কুমড়ো আর পটল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর বিশেষ কিছু রান্না করার মতন এনার্জিও ছিল না। এই যে ভাত একদিকে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কুমড়ো পেঁপে আর পটল, আর বানিয়েছিলাম সজনে ডাঁটা আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল। এটাই দুবেলা খেয়েছি, খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছি, এডিট করতে পারিনি, তাই আজকে ভিডিওটা দিচ্ছি। তো হায়দ্রাবাদ থেকে কলকাতা আসার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।